শুরুতেই আমি যেটা বলতে চাই যে অনেকে মনে করে কি আমরা খালেদা জিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি। আসলে একটু খারাপই বলতে হবে কয়েকটা থেকে। যেমন ধরেন তার জন্ম তারিখটা নিয়ে অনেক ঝামেলা। তিনি 15 আগস্টে আসলে জন্মেছেন কিনা, ওই দিনে কেক কাটলেন কেন, এইটা নিয়ে সারা জীবন তাকে ঝামেলা পোহাতে হয়েছে। এখন তার মৃত্যু নিয়েও চলছে এক ধরনের তেলেসমতি কারবার। আমি মনে করি এই ধোঁয়াশা পরিচির জন্য এই আপনার আমাদের এই অন্তর্বর্তী সরকারি করে কিছু বলছে না, তারা ক্ষমতায় আছে, তারা এটাকে যদি মাধ্যমে সেটা তারা করছেন না, তারা না করে নানা ধরনের এই যেগুলি আপনি বললেন নানা ধরনের জটিলতার জন্ম দিয়েছে। এটাকে আমরা বলি যে এটা দুর্বোধ্যতার কারণে হয়। যারা জটিল তারাই কিন্তু দুর্বোধ্যতা তৈরি করে। আপনি ওই যে রবীন্দ্রনাথের কথা বলেছিলাম না, রবীন্দ্রনাথকে কেউ নাকি বলতো যে আপনি এত সরল ভাবে লেখেন, মনে হয় যে আমি লিখছি, আমি তো সবই বুঝি, তাহলে আর কবিতা হলো কেমনে? তো রবীন্দ্রনাথ বলতেন যে যে মানুষ নিজের কাছে জটিল সে না জটিল ছয় উপহার দিবে, আমি তো জটিল লিখতে পারবো না। এখন ধরেন ওই যে আমাদের দেশের আধুনিক কবিতা, যেমন আকাশে উঠতেছে কাক, মাটিতে পড়ে আছে তোমার আত্মা, এবার আপনি যা বোঝার বুঝেন। এই রকম জটিলতা, এরকম জটিলতা তৈরি করে ফেলেছে। এখন আমি একটা ছোট্ট কথা বলি, আপনাকে শেষ করি প্রসঙ্গটা। সেটা হচ্ছে খালেদা জিয়া কিন্তু শেষ বয়সে এই নাটকটা ডিজার্ভ করে না। তার ছেলে যদি না আসতে পারে, তাকে যদি ছেলের কাছে পাঠাতে হয়, সেগুলো ক্লিয়ার কাট হওয়া উচিত। আমি বলছি কেন জানেন, আওয়ামী লীগেরা যদি এতে অসন্তুষ্ট হয়, কিন্তু সত্য হচ্ছে আমরা সবার প্রতি ন্যায় এবং বিচারের কথা বলছি, স্বচ্ছতার কথা বলছি, আমরা কোনো ব্যক্তির কথা বলছি না। এবং ওই যে আমি বললাম, তাহলে একটা প্রশ্ন উঠতে পারে যে এরকম ধোঁয়াশা তৈরির পেছনে কারণ কি? রাজনৈতিক কারণ যাই থাক, একটা গল্প আছে না যে এক লোক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে আমার মাথায় ব্যথা, কপালে ব্যথা, এখানে ব্যথা। তো ডাক্তার ওকে বসতে বলে একবার কপাল টিপে, ওই রোগী বলে লাগে, আবার মাথা টিপে বলে লাগে, পিছনে টিপে বলে লাগে, সামনে টিপে বলে লাগে। ডাক্তার গেছে বিরক্ত হয়ে, বলে আপনি মশাই তখন থেকে খালি লাগে লাগে বলেন, কি লাগে? বলে ডাক্তার সাহেব আপনি যত টিপেন তত আরাম লাগে। বুঝছেন? তো এরা মজা পায়, এরা আমাদেরকে মানে পুরা জাতিকে, বাঙালিকে পৃথিবীতে সব জায়গায় একটা ফ্যাসাদের মধ্যে ফেলে এরা মজা নিচ্ছে। কারণ এরা রাজনীতির মানুষ না, এরা কোন সিস্টেমেটিক মানুষ না। এরা সিস্টেমেটিক মানুষ না বলেই কিন্তু, তবে আমার যেটা মনে হয় বিএনপির, আমি এটা বলেই শেষ করি, বিএনপির এটা থেকে একটা কড়া শিক্ষা নেওয়া উচিত। যে শিক্ষাটা যদি তারা নিতে পারে, কারণ সবসময় মনে রাখতে হবে সব মীর জাফরেরই কোনো না কোনো সময় বিশ্বস্ত মানুষ ছিল। বিশ্বস্ত না হলে তো সে মীর জাফর হইতে পারে না। হ্যাঁ, মীর জাফর মোস্তাক যদি বিশ্বস্ত না হইতো, মোস্তাক হইতে পারতো না। বুঝছেন? এবং শেখ হাসিনা যাদেরকে বিশ্বাস করেছিল তারা যদি মীর জাফর না হয়, তাহলে মীর জাফর হবে কে? বাইরের লোক তো জানে না। কাজে বিএনপির এই মীর জাফর এবং বিশ্বস্ততার ব্যাপারটা ভালো করে আবার যদি প্রথম থেকে অ্যানালাইসিস করে, তাহলে খালেদা জিয়ার এই জটিলতার উত্তর ওনারা পেয়ে যাবেন। জি, আমরা আরেকটা বিষয়, আমরা একটু সামাজিক ঘটনা প্রেক্ষিতে যেতে যাচ্ছি একটু। আপনি খেয়াল করেছেন গত দুদিন আগে, এটা নিয়ে আমি নিজেও একটা কন্টেন্ট করেছি, দুদিন আগে একটা ঘটনা ঘটেছিল ময়মনসিংহ মেডিকেল হেলথের ডিজি সেখানে গিয়েছিলেন, যে একটা ওটিতে ঢুকলেন, ঢুকে ওটিতে একটা টেবিল দেখলেন, টেবিল দেখে সেই ওটি ইনচার্জকে গালমন্দ করলেন। ওটি ইনচার্জ যিনি ছিলেন তিনিও নানাভাবে মানে তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন নিয়ে বিপর্যস্ত ছিলেন। সব মিলে একটা মানে কথা কাটাকাটি, যেটা নাকি আমরা শুনতে ভালো লাগেনি, ভিডিওতে আমি দেখেছি, মানে আমার কাছে খুবই অস্বস্তিকর লেগেছিল। এটা কেন হবে? তো এটা কি কেবল ওই ঘটনাটাই, নাকি আরো অনেক ঘটনার মানে একটা প্রতিফলন এখানে ঘটেছে? দেখেন, সর্বত্র যে অস্থিরতা তার একটা প্রতিফলন হচ্ছে এটা। ওই যে ভদ্রলোক কি যেন যিনি মানে ডাক্তার, যিনি বর্মন, উনি একটা কথা বলছে, বলে আমার নাম শোনার সাথে সাথে উনি কেঁপে গেছে। এটা বলছে কিন্তু সে, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে নাম শুনে খেপে যাওয়ার পেছনে একটা ইঙ্গিত দিয়েছে, কিন্তু একটা ইঙ্গিত সে দিয়েছে, মানে কাদের উপর খেপা যাবে, কাদের উপর খেপা যাবে না। যেমন কোন রকমের আওয়ামী লীগের গন্ধ পেলে খেপা সহজ, সংখ্যালঘু হলে খেপা সহজ, প্রগতিশীল বাঙালি মুসলমান হলে তার বিরুদ্ধে খেপা সহজ। তো এই লোকটা যে ডিজি ভদ্রলোক, আমার মনে হচ্ছে কি জানেন, যে যত বড় হবে সে তত নত হবে। এটাই তো আমরা জানি যে বৃক্ষ যত ফলবতী সে তত নত হয়। তিনি যদি ভদ্রভাবে কথা বলতেন, আমার কাছে একটা বিষয় অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে, সেটা হচ্ছে কথা আপনার সাথে আমার কাটাকাটি এখানেও হতে পারে, তার মানে কি আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন? আগে তো কারণ দর্শাইতে হবে, তাই না? আমাকে তো কারণ দর্শানোর সুযোগ দিতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। একজন চিকিৎসকের আপনার সামাজিক এবং ব্যবহারিক মূল্য কিন্তু ডিজি চাইতে অনেক বড়। হ্যাঁ, কথা প্রসঙ্গে যদি এখানে আমরা বলি, একজন সাকিব আল হাসানের জন্য মানুষ কিন্তু এখনো কান্নাকাটি করে, মাশরাফির জন্য, কিন্তু পাপন ভাই কোনোদিন আর আপন ভাই হইতে পারলো না। তো পাপন ভাই তো ডিজি ছিল, পাপন ভাই ডিজি ছিল না ক্রিকেটের? তার কোনো খবর নাই কিন্তু, কারণ সে তো মাঠে নামে নাই, সে তো খেলতে জানে না, সে ডিজিগিরি করছে। এই ভদ্রলোক
যে চিকিৎসককে অবহেলা করলো, আমি মনে করি এটা সমস্ত চিকিৎসক সমাজের জন্য একটা অপমান। ধরেন তিনি যদি কটু কথা বলে থাকেন, সেটা যদি ডিসিপ্লিনারি অ্যাকশনের জায়গায় যায়, তার একটা তরিকা আছে, নিয়ম আছে। সোজা কথায় ঘটনাটা প্রমাণ করেছে বাংলাদেশে এখন ন্যায়, নিয়ম, নীতি এগুলো কোনো কিছুই অ্যাপ্লিকেবল না। এবং আপনি দেখেন, আপনি দেখেন এখানে আমি একটা কথা বলি, আপনি দেখবেন বিদেশ সাহেব বলতেছিলেন এই ছবি তুলো, ভিডিও করো, তো এইটা কেন? এটা কি একজনের মাস্টানি নাকি? মাস্তানি করে ধরেন কে না ভাই ভাইরাল হইতে চায় কন্ত? এই যে আমি আর আপনি করতেছি, আমরাও তো ভাইরাল হইতে চাই। ডিজি সাহেবের বুড়ো কালে একটু খাইয়া চলছে, ভাইরাল হবে। এখন ভাইরাল হলে কোন দিকে যাবে এটা টের পাইনি। আমি যেটা দেখলাম, উই হ্যাভ টু লুক ইনটু দ্য পজিটিভ সাইড। পজিটিভ সাইডটাতে খেয়াল রাখতে হবে। পজিটিভ সাইড হচ্ছে উনি কিন্তু নিন্দিত হচ্ছেন। যতগুলো মানে যে সমস্ত মানুষকে আমরা ভালো মানুষ হিসাবে জানি, সংবেদনশীল মানুষ হিসাবে জানি এবং পরিণত করেছে, তারা সবাই নিন্দা করেছে। এবং নিন্দা করার কারণ হচ্ছে তার উগ্র ব্যবহার। ভিডিও করে তিনি আসলে এটা ভালো করেননি। তিনি কি দেখাতে চেয়েছেন, কি মাস্তানি করতে চেয়েছেন কে জানে, কিন্তু এই বয়সে তো আসলে ওনার দম নাই আর মাস্তানি করার, এটা তো বুঝতে হবে, তাই না? দম তো শেষ হয়ে আসছে, বুঝলেন না? দলের কথা যখন বললেন, আমি আরেকটা প্রসঙ্গে একটা আসি, যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ইদানিং মানে খুব দম দেওয়া লোকদেরকে দেখি, মানে প্রচন্ড দম নিয়ে তারা উপস্থিত হন এবং ভাঙতে ভাঙতে তারা স্বাধীনতাকে ভাঙতে চান, বিজয় দিবসকে ভাঙতে চান এবং মানে আমাদের স্বাধীনতাই ছিল না এটাও বলতে চান। একজন দেখলাম এটাও বলে ফেললেন যে স্বাধীনতা আবার কি, আমরা তো 47-এই স্বাধীন হয়েছি, আবার নতুন করে স্বাধীনতা কেন? নতুনতা এটা আসলে স্বাধীনতাই না, এটা আসলে দেশ থেকে ভাঙা। এই ধরনের কথা কিন্তু আজকাল বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। তো এগুলো কেন হচ্ছে এটা আমরা হয়তো একটু, তো ব্যারিস্টার ফুয়াদ যেটা করলেন সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কথার জবাব কথায় দিতে পারি, কিন্তু ওনার উপরে যে শারীরিক আক্রমণটা হলো, এটাকে কি আপনি মব বলবেন? অথবা মব যদি বলেন অথবা মব না বলেন, কেন বলবেন না? অথবা এটার উৎপত্তিটা হলো বা কোত্থেকে? জি, প্রথম কথা হচ্ছে যে আমি এখানে মনে করি যে ঢিলটি মারিলে পাটকেলটি খাইতে হয়। এখন এরকম আওয়ামী লীগও মনে করেছিল যে অপ্রতিরোধ্য, আমাকে কে মারতে আসবে, তাই না? এবং মবের আপনি যেটা বললেন, যারা এখন মার খাচ্ছে তারা তো মবের জনক। আপনার মনে আছে ফজলুর রহমান সাহেবের বাসার নিচে দাঁড়িয়ে কি ভাষায় তাকে গালাগালি করা হয়েছিল? এটা মব না? 32 নম্বরে যে আক্রমণ হয়েছে এটা মব না? তারপরে ধরেন বিভিন্ন শিক্ষক বা আমাদের সিনিয়র মানুষদেরকে যেভাবে অপমান করা হয়েছে, তখন যারা মজা লুটেছে এখন তাদের বিরুদ্ধে আবার হয়তো মব নেমে এসেছে। হ্যাঁ মব, আমি কিন্তু কোনোটাকেই সমর্থন করছি না। ওই সময় আমরা যেমন পীড়িত হয়েছি, আহত হয়েছি, দুঃখ পেয়েছি, এখন এই ঘটনার জন্য দুঃখ পাওয়ার আগে তো আমার ওগুলো চিন্তা করতে হবে। আমি তো দুঃখ পেতে পারছি না, কারণ দুঃখ পাওয়ার জায়গাটা আপনি বন্ধ করে দিচ্ছেন, তাই না? আপনি টক শোতে গিয়ে যেসব কথা বলেছেন, যেভাবে উত্তেজিত করেছেন মানুষকে, যেভাবে দেশ ও ইতিহাসের বিরুদ্ধে বলেছেন, একটা না একটা সময় তো মানুষ রুখে দাঁড়াবেই। এটা আমার কি মনে হয় জানেন, যে যখনই এইরকম হয় কাঁচের স্বর্গে থেকে ঢিল ছুটতে শুরু করে, কিন্তু ভুলে যায় যে নিজে কাঁচের ঘরে আছে। আমি আবারও বলছি, আমি মবের সমর্থক নই। মবের এই দৌরাত্ম বন্ধ হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের 90% মানুষের মনে মবের যে ভয় ঢুকেছে, আমার জানা মতে যে ভয়টা ঢুকেছে মানুষের, যে কারণে মানুষ মুখ বন্ধ করে আছে, এটা তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এবং এটা যদি কন্টিনিউ হয় তাদের জন্য বিপদ বাড়বে, বই কমবে না। যে ব্যারিস্টার সাহেব উনি কিন্তু, আমি শুনেছি ওনার, আমি নিজে এখানে শুনছি, উনি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মনে করেন না। এবং ওনার একটা এখানে তো বিজয় হয়েছে, সিগনেচার করেছে যৌথ বাহিনীর কমান্ডারের কাছে, ইন্ডিয়ান একজন জেনারেলের কাছে, তো সেটা আমাদের বিজয় দিবস কি হয়, এই সমস্ত যুক্তি উনি দেন। আবার আরেকজন ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার শাহরিয়ার, উনি দেখলাম আরেক ব্যারিস্টার, উনিও দেখি বিভিন্ন জায়গায় বেশ বস্তা বস্তা নিয়ে যান, নথিপত্র নিয়ে যান এবং নিয়ে কিছু কিছু বলেন যে উনি আবার আরো এক ধাপ পিছিয়ে গেছেন, আরো এক ধাপ, যে বঙ্গবন্ধু নাকি মানে একদম মানে আর কি, উনি আমাদের দেশের মানুষের প্রতারণা করেছেন, উনি স্বৈরাচারের জনক, এমন তেমন এগুলো বলেন। এবং এগুলো নিয়ে নানা ধরনের পরিস্থিতি কি হয়, ভাইরাল হয়, অনেকে বলে এটা নাকি ভাইরাল করার জন্য করে, টেলিভিশন গুলিও করে, তারা তো এই সমস্ত লোককে দাওয়াত করে, কেন করে? ভাইরাল হওয়ার জন্য করে। তো এই যে প্রবণতাগুলো, এর কি একটা সামাজিক একটা আপনার একটা আছে না, প্রভাব আছে না?
সামাজিক প্রভাবটা কোথায় পড়ছে? প্রথম কথা হলো ধরেন ইতিহাস যে বিকৃত করছে এরা তো জেনে বুঝে করছে। ওই যে আমি আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে তোমার ছেলে মেয়েদের এত পড়াচ্ছ কেন, তারা কি পাশ করে জজ ব্যারিস্টার হবে? এখন বাংলাদেশে যে হারে মাটি ফুরে ফুরে ব্যারিস্টার বেরিয়ে আসতেছে, হঠাৎ করে দেখবেন ব্যারিস্টারে ভর্তি হয়ে গেছে সব। এত ব্যারিস্টার দেখলে তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখতো যে ভাই আমার এই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য না, আমি দুঃখিত। কারণ এই ব্যারিস্টার গুলো বেরিয়ে এসে খেয়াল করবেন, একটা কথা আছে না, ইংরেজিতে একটা কথা বলতো যে আপনার সাম লয়ার ইজ দ্য লায়ার অফ দ্য সোসাইটি। কিছু লয়ার আছে এই মিথ্যা বলে, এই মিথ্যাগুলোকে ফেনিয়ে ফেনিয়ে বলছে। যেমন ধরেন আপনি যদি একটু গভীরে যান, তার কি লাভ ৭১কে পরাজয়ের কথা বলে, এবং আপনার এই যে ৭১-এর ১৬ই ডিসেম্বরে যে আত্মসমর্পণটা হয়েছে, এইটা একটা আন্তর্জাতিক ঐতিহাসিক দলিল। আপনার মনে আছে টাইমস তখন কাভার করেছিল ব্লাডি বার্থ অফ বাংলাদেশ। আরে এমনি এমনি করে নাকি টাইমসের মতো পত্রিকা ১৯৭১ সালে, যখন আমাদের কোনো অস্তিত্ব নাই? কারণ ওই 16 ডিসেম্বরের যে ঘটনাটা, সেটা কিন্তু কেবল মিত্র বাহিনীর কাছে নয় তো, মিত্র বাহিনীর কাছে নয় তো, যৌথ বাহিনীর কাছে। এবং সেখানে বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিলেন। এখন তাজউদ্দিন সাহেব রয়ে গেছেন কলকাতায়। তখন কি এইরকম জুম মিটিং এর যুগ যে তাজউদ্দিন যোগ দিবে ওখানে? তখন তো এরকম না, এবং যাতায়াতও তো কঠিন ছিল। কাজেই যারা পেরেছে তারা এসেছে। এবং আমি তো সবসময় বলি, আপনি সিরিয়াস কথা এসে গেছেন, আমি তো সবসময় বলি বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে ৩ ফ্রন্টের যুদ্ধ। যেমন আন্তর্জাতিক ফ্রন্টে আমেরিকা, পাকিস্তান, চীন ছিল একদিকে, রাশিয়া আর ভারত ছিল আরেকদিকে, তাই না? তারপরে আপনার কূটনৈতিক ভাবে এটা হয়েছে। আর সামনাসামনি যুদ্ধ হয়েছে মিত্র বাহিনী, মুক্তি বাহিনী ভার্সেস পাক বাহিনী। আর রাজনৈতিক যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ এবং প্রগতিশীল দল বনাম ভুট্টোর পিপলস পার্টি। এটা কে অস্বীকার করবে? এভাবেই তো যুদ্ধ হয়েছে। এবং এই যুদ্ধে এই দিকটা জয়লাভ করেছে, ওরা পরাজিত হয়েছে। এখন এই পরাজয়ের ক্ষোভ আপনার তুলে নিতে চাইছে। তবু আমি বলি কি জানেন, এই ব্যারিস্টার গুলো যত এটা বলবে, তার সামাজিক এফেক্ট কিন্তু খারাপ হবে না। খারাপ হবে না কেন জানেন তো? ওই যে শরীরে যখন ফোড়া হয়, তখন পুঁজ হলে টনটন করে, ব্যথা করে, দেখবেন কাতরাতে থাকে, হাঁটতে পারে না। এদের এই অবস্থা হয়েছে। তো পুঁজগুলো গলে গলে বেরোক, বেরিয়ে যখন পুঁজ একদম নিঃশেষ হয়ে যাবে, তখন কিন্তু ওই জায়গাটা আবার লাল হয়ে যাবে। ওই লাল হয়ে গেলে নিরাময়ের একটা জায়গা হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এত বেকুব না। এই যে দেশের নাম বাংলাদেশ, এই যে পতাকা, এই যে জাতীয় সঙ্গীত, এই যে আত্মপরিচয়, এই যে আমাদের বিজয়, এগুলো একত্রিত করেই মানুষ বাঁচে। সাময়িক ভাবে হয়তো কিছু মানুষকে প্রতারণা করে বা এইসব গলাবাজি করে বন্ধ করে রাখা যায়। বাংলাদেশ এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই কথা বলার ফলাফল তাদেরকে ভোগ করতেই হবে। কারণ বাংলাদেশের মাটি চিরকাল উত্তর দিয়েছে, এবারও দেবে।